নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাশ। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। পটুয়াখালীতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দ্রুত বিচার দাবি নাহিদ ইসলামের। ৩রা এপ্রিলও সরকারি ছুটি। এবার ঈদ উল ফিতরে অফিস আদালত বন্ধ টানা 9 দিন। শেষ হলো ঈদ যাত্রায় আগাম টিকিট বিক্রি। কালোবাজারির অভিযোগ। সংস্কার ইস্যুতে দলগুলোর ঐকমত্য না হলে বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বলছে বিএনপি। কমিশনের সংস্কার প্রস্তাব জমা জামায়াতের। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট দাবি। ঘুষের মামলায় খালাস তারেক রহমান। বিচারিক আদালতে আর মামলা না থাকায় দেশে ফিরতে বাধা নেই, জানালেন আইনজীবী। দ্রুতই ফেরার ইঙ্গিত বিএনপি নেতার। ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে বাংলাদেশে ঢেউ। ঢাকা ও চট্টগ্রামে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল। মুসলিম সম্প্রদায়কে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ সাজা 7 বছর রাখার বিধান হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৈঠকে বিস্তারিত তুলে ধরতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩রা এপ্রিলও সরকারি ছুটি থাকবে। তাই এবার ঈদ উল ফিতরে টানা 9 দিন বন্ধ থাকবে অফিস আদালত। সম্প্রতি মাগুরায় শিশু ধর্ষণ, হত্যাসহ কয়েকটি নারী নির্যাতনের ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবিতে হয় বিক্ষোভ, সমাবেশ। নারী ও শিশু সুরক্ষায় দাবি ওঠে আইন সংশোধনের। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বৃহস্পতিবারের বৈঠকে। বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আপনারা জানেন যে প্রেস সচিব শফিকুল আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়েছে। বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ধারায় এসেছে বেশ কিছু পরিবর্তন। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবারের বৈঠকে আগামী ৩রা এপ্রিল ঈদের ছুটি ও চৈত্র সংক্রান্তিতে 3 পার্বত্য জেলায় সরকারি ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়। ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, বেইজিং সফরে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাত গুরুত্ব পাবে। তার মধ্যে সবচেয়ে যেটা খুব নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল পটুয়াখালী। এদিকে ভুক্তভোগীর খোঁজ খবর নিতে সেখানে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 24 ঘন্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। এছাড়া ভুক্তভোগীর মায়ের সঙ্গে কথা বলেছেন জামায়াতের আমির মনির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। জন্য প্রেরণ দিয়েছে, তার প্রতিদিনকে এই পাবো আমি। আমার মেয়ের ক্ষতি করছে, আমি তাদের শাস্তিমূলক বিচার চাই, তাদের ফাঁসি চাই। এদিকে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর খোঁজ খবর নিতে পটুয়াখালী সদর হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় 24 ঘন্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানানো হয়। এই মামলা বা এই ধর্ষণ প্রমাণে যেন কোনো গাফিলতি না হয় এই বিষয়ে আমরা কথা বলেছি এবং আইনগতভাবে এনসিবির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন বা দেওয়া দরকার আইনগত সহায়তা আমরা আমাদের দলের পক্ষ থেকে দিব। প্রাথমিকভাবে আমরা 24 ঘন্টা দেখব যে 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হচ্ছে কিনা এবং মামলার কার্যক্রম এবং বিচারের কার্যক্রমটা দ্রুত বিষয়ে আগাচ্ছে কিনা। যদি সেটা না হয় তাহলে আমরা আমাদের মতো রাজপথে এই বিষয়ে প্রতিবাদ জানাবো।
এ ঘটনায় সংবাদ সম্মেলন করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, অপরাধী যে দলেরই হোক দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। এর আগে সকালে ভুক্তভোগীকে দেখতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মুঠোফোনে ভুক্তভোগীর মায়ের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতন্ত্র ঠিক পথে থাকবে। সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এদিকে জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মিলার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নেন। পরে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রক্রিয়া এবং সংস্কারকে ঘিরে ইইউ সহযোগিতার আগ্রহ দেখিয়ে ঢাকার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতন্ত্র ঠিক পথে থাকবে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, সংস্কারের ক্ষেত্রে নির্বাচনের আগে বা পরে বিষয়টি মুখ্য নয়, প্রয়োজন রাজনৈতিক ঐক্যমতের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না, ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, এগুলোর সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলোর সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র বানচালের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সরকারকে নিরাশ করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। অতীতে ভুলে যান, বর্তমানে আলোচনা করেন। বর্তমানে যে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে নিয়ে, সেই নির্বাচনের ষড়যন্ত্রকে বানচাল করতে হলে বন্ধুত্বকে আরো জোরদার করতে হবে। নিরাশ হওয়ার পরিকল্পনা আপনাদের আশেপাশে কিছু লোক করছে, এদেরকে সতর্ক করে দেন, নবায়ন করে দেন। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার এলে দেশের সার্বিক অবস্থার উন্নতি হবে বলে আশা বিএনপি নেতাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিল জামায়াত। প্রয়োজনীয় সংস্কারে জামায়াত সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছে দলটি। এদিকে সংস্কার বা নির্বাচন নিয়ে কমিশনের উপর কোনো চাপ নেই জানিয়ে আলী রিয়াজ জানান, নির্ধারিত সময়েই কাজ শেষ করবে কমিশন। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংসদ ভবনে কমিশন কার্যালয়ে আসেন প্রতিনিধিরা। লিখিত প্রস্তাবনা তুলে দেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের হাতে। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সহ 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছেন তারা। প্রয়োজনীয় সংস্কারে জামাত যৌক্তিক সময় দিতে প্রস্তুত বলেও জানান তিনি। এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে বহু ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয়, তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশা কমিশনের। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে এক। দ্বিতীয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায়
অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না, তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। আগামী সপ্তাহে বিএনপি আর ঈদের পর এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রস্তাবনা দেবে বলেও জানান আলী রিয়াজ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছেন। দুদকের জালে এবার জিএম কাদের, মনোনয়ন বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ। ডব্লিউএইচওতে মিথ্যা তথ্য দিয়ে চাকরি ও সূচনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাতে পুতুলের বিরুদ্ধে মামলা। ঘুষের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচারিক আদালতে আর কোনো মামলা না থাকায় দেশে ফিরে তারেক রহমানের রাজনীতি করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। ১/১১ সময় করা দুদকের এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ আসামি খালাস পেয়েছেন। ১/১১ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ১৭টি মামলা হয়। গ্রেফতার করে রিমান্ডের নামে করা হয় শারীরিক নির্যাতন। পরে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে যুক্তরাজ্যে যান তারেক রহমান। শুধু ১/১১ সময়ই নয়, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে ৬৭টি মামলা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর আইনি প্রক্রিয়ায় মোট ৮৪টি মামলা থেকে একে একে খালাস পেতে থাকেন তারেক রহমান। এবার বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায় মুক্তির উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকেই বেকসুর খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত ৩। তারেক রহমানের আইনজীবী জানান, দুদকের করা এ মামলায় অপরাধের প্রমাণ না পাওয়ায় খালাস পেয়েছেন তিনি। যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি আদালতে এসছেন আমাদের পক্ষ থেকে, আমাদের লান্ডার সিনিয়র এবং আমরা যারা করেছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে তার তদন্তকালীন সময়ে এমন কোনো ব্যক্তি, যেটি শাহ আলম সাহেবের পরিবার বা অন্য কেউ এরকম কোনো অভিযোগ করে নাই যে এই মামলার মধ্যে কেউ ঘুষ দাবি করেছে, অথবা এমন কোনো সাক্ষীও আসে নাই যে আসামিদের কাউকে শাহ আলমের পরিবার থেকে কোনো ঘুষ প্রদান করেছেন। এর মধ্য দিয়ে বিচারিক আদালতে আর কোনো মামলা না থাকায় তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। তারেক রহমানের আজকের এই মামলা রায়ের মাধ্যমে আমার জানা মতে ওনার বিরুদ্ধে আর বড় কোনো মামলা নাই। এখন তিনি ইভেন দেশে ফেরত আসার জন্য অপেক্ষায় আছেন, দেশবাসী তাকে গ্রহণ করার অপেক্ষা আছেন। সেই অবস্থাটা এখন অনেকটা ফ্রি হয়ে গেল। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চান তারেক রহমানের আইনজীবী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিনের নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। মিছিল ও সমাবেশে দলটির নেতারা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে নিষিদ্ধ ও মানবতা বিরোধী অপরাধে নেতানিয়াহুর বিচার দাবি করেন। আহ্বান জানান ওআইসির মাধ্যমে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের। গাজায় নিরীহ মানুষের উপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। সেই বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকার রাজপথ। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে বর্বর হামলা চালিয়ে নারী শিশু সহ গাজায় গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ জামাত ইসলামী। ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর নেতৃবৃন্দের সঙ্গে রাজপথে বিক্ষোভে নামেন দলটির হাজারো কর্মী সমর্থক। এর আগে বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ হয়। অবিলম্বে হামলা বন্ধ করা না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে মুসলিম সম্প্রদায়কে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান জামাতের নেতারা। গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের গণহত্যা বন্ধ করব। নৃশংস গণহত্যার দায়ে ইসরায়েলি রাষ্ট্র নিষিদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আইনে নেতানিয়াহুর বিচার দাবি করেন নেতারা। নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জামাত ইসলামী। বাদ জোহর মিছিল করে চট্টগ্রাম মহানগর শাখা। এ সময় মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির মাধ্যমে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন জামাত নেতারা। এই প্যালেস্টাইনের সমস্যার স্থায়ী সমাধান আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। চুক্তি ভঙ্গ করে ইসরায়েল তাদের ধ্বংস ডেকে এনেছে বলে মন্তব্য করেন জামাত নেতারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে এবার দুদকের জালে ফাঁসলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। গোয়েন্দা অনুসন্ধানে দেশে বিদেশে অঢেল সম্পদের তথ্য মেলায় জাপা প্রধানের সম্পত্তির ফিরিস্তি খুঁজবে সন্ত্রাসী। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্য দিয়ে সরকারি চাকরি নেওয়া এবং সূচনা ফাউন্ডেশনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। রাজনীতির মাঠে আলোচিত নাম গোলাম মোহাম্মদ কাদের বা জি.এম. কাদের। ভাই হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির হাল ধরেন তিনি। গণ অভ্যুত্থানের মুখে পালানো শেখ হাসিনার সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন জি.এম. কাদের। উনি কত অমায়িক, ভদ্র এবং কত আন্তরিক ছিলেন। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে 2018 সালে জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য 18 কোটি টাকার ঘুষ নেন। পদ বাণিজ্য করতে 301 সদস্য বিশিষ্ট কমিটিকে দ্বিগুণ করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এসব অবৈধ অর্থ সিঙ্গাপুর, লন্ডন ও সিডনিতে পাচারের তথ্য দুদকের হাতে। এমন তথ্যের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে দুদক। দলীয় মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য, বিদেশে অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, তার মেয়ে ও শালিকার বিরুদ্ধে 3 মামলা করেছে দুদক। মামলায় প্রায় 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 150 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেওয়া এবং সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে 2 মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। গুরুতর অসদাচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 দফা 6 অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় 18 মার্চ থেকে বিচারপতি খিজির হায়াতকে বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে। 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি খিজির হায়াত। 2 বছর পর স্থায়ী হন। 5 আগস্টের পর দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসর বিচারপতিদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 20 অক্টোবর খিজির হায়াত সহ 12 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। দেখছেন সময় সংবাদ। ভোট কেন্দ্র স্থাপনে আর ক্ষমতা থাকছে না ডিসি, ইউনো ও এসপি, ওসিদের। নিবন্ধন বাতিল করা হয়েছে আওয়ামী আমলে দায়িত্ব পাওয়া 96টি পর্যবেক্ষক সংস্থার। বৃহস্পতিবার এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কমিটি। পরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নজিরবিহীন নির্বাচন করতে চায় কমিশন এবং এতে তারা বদ্ধপরিকর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরালো প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রতিবন্ধকতা দূর করতে বিষয়ভিত্তিক কমিটি নিয়মিত সভা করছে। নানা বিষয়ে অতীতের ভুল শুধরে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন এবং বিধিমালা পর্যালোচনা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগ শাসনামলে নিবন্ধিত দেশীয় 96টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের উপকমিটির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। নতুন করে নিবন্ধন দেয়া হবে নির্বাচনের আগে পর্যবেক্ষক সংস্থার। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন হবে জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে। থাকবে না ডিসিএসপি, ইউনো, ওসিদের কমিটি। কমিটির 2 জন সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন। পরে ব্রিফিং করেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি নিচ্ছে ইসি। আমরা নির্বাচন বিষয়ে তো অনেকেই বিতর্কিত এবং যাতে ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি না হয়, কোনো কি বলে যে অস্বচ্ছতা যাতে না হয়, সেই জন্য তো আমরা সর্বতোভাবে প্রস্তুতি নিচ্ছি। একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। কমিশনার বলেন, শর্ত পূরণ হলেই দেয়া হবে রাজনৈতিক দলের নিবন্ধন। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি নিয়ে আদালতের স্থগিতাদেশের রায়ের কপি এখনো পাননি বলে জানান তিনি। আপনাদের যে কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ট্যামি ব্রুস একথা বলেন। We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country and আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই। বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি, এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই অব্যাহত থাকবে। have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in দেখছেন সময় সংবাদ। পোশাক খাতের জন্য বিশেষ কর হার থাকা উচিত নয় বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, এলডিসি উত্তরণের সক্ষমতা অর্জন করতে হলে সাধারণ কর হারে যেতে হবে। এজন্য পোশাক খাতে ব্যবসায়ীদের ঐক্য দরকার। সকালে জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসায়ীরা তথ্য লুকানোর কারণে কর কর্মকর্তারাও কিছু বিষয় চাপিয়ে দেন। আইনি জটিলতায় যেসব ক্ষেত্রে অতিরিক্ত কর নেওয়া হচ্ছে তা সমন্বয়ে আগামী বাজেটে দিক নির্দেশনা থাকবে। কেন আপনাদের স্পেশাল ট্যাক্স রেট দিতে হবে? আপনি লাগলে অন্যদিকে বেনিফিট চান, আপনারা একটু নিজেদের মধ্যে বসেন, নিজেদের ব্যালেন্স শিট নিয়ে হিসাব নিয়ে আলোচনা করে দেখেন যে আসলে কি আপনারা 12% ট্যাক্স দেন নাকি ওই যে যেটা বললেন তিনটার মধ্যে যেটা বেশি 12% কাছে কিনা আরো নাই। 0.6% অফ টার্নওভার অথবা আপনার টিডিএসটাই আপনার ট্যাক্স হয় এবং 12%টা অনেক লো হয়, খামাখা আপনি এই পদ্ধতি নেবেন কেন? একটু আপনারা অ্যানালাইসিস করে দেখেন।